শুরু করছি এমন একটি বিষয় নিয়ে যেটি আমি বলে থাকি যে দা নূপুর চৌধুরী শোর দর্শকদের বেশিরভাগ প্রশ্ন থাকে আইন এবং অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে, এবং আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি খায়রুল বাশার। উনি যদিও একটু অসুস্থ, তারপরও আপনি সময় দিচ্ছেন, সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা শুরুতেই। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। যদিও আমি অসুস্থ, আমি তারপর চেষ্টা করবো আপনার দর্শকদের প্রশ্ন উত্তর দেওয়াতে এবং তাদের যত সম্ভব তথ্য দিতে পারি যাতে সবাই উপকৃত হয়। প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার টিমের যাদের আপনাকে সাহায্য করে তাদের কখনো আমরা অ্যাকনলেজ করি না, যারা বিহাইন্ড দ্য সিন কাজ করে, তাদের প্রতি আমার অনেক অনেক। এবং নতুন বছর আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, 2025 সাল আমাদের দরজায় করা নাড়ছে। খায়রুল বাশার, নতুন বছরের আগে এটাই আপনার সাথে আমার অনুষ্ঠান, এরপরে হয়তো নতুন বছরে আরো হবে। নতুন বছরের শুভেচ্ছায় আমার দর্শকদের জন্য কি বলবেন? নতুন বছরের সবাই আশা করি এখন ক্রিসমাসের ছুটিতে আছেন, এবং নতুন বছরের শুভেচ্ছা সবার প্রতি আগাম শুভেচ্ছা রইল। যদিও আপনার সাথে হয়তোবা পরবর্তীতে আবার আলোচনায় আসবো, তবে সবার প্রতি শুভেচ্ছা রইল, শীতের শুভেচ্ছা এবং নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন। সেটি, এবং পুরাতন বছরের অনেক হিসেব নিকেশ অনেক কিছু আছে, এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু নতুন করে আবার নির্বাচিত হয়েছেন, অভিবাসন নীতিতে বেশ একটি ঝাঁকুনি লেগেছে। এর প্রেক্ষাপটে আমি একটু শুরুতেই জানতে চাই, কেস স্টাডিজ এর আলোকে গত সপ্তাহে কিংবা এর আগের সপ্তাহে আপনি কোন কোন কেসগুলোতে সফলতার মুখ দেখেছেন? আমার তো প্রতি সপ্তাহে কিছু না কিছু সফলতা অবশ্যই থাকে, তবে এর মধ্যে তিনটি হচ্ছে আমার আপিল, motion to reopen and reconsider কেস, তিনটা আমার সাকসেস। এবং একটা সিটিজেনশিপের ইন্টারেস্টিং কেস, আপনার দর্শকদের যারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে এখানে, তাদের অবশ্যই অবশ্যই জানা উচিত, তারা হয়তো জানেন না, সেসব বিষয়ে আপনাকে আমি আপনার দর্শকদের প্রতি কিছু ইনফরমেশন দিতে চেষ্টা করব। প্রথমে প্রথমে কোন বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলেন? প্রথমে সিটিজেনশিপের জন্য। তো আমার ক্লায়েন্ট না, আমার কাছে পরে আসে একজন আমাদের এই বাংলাদেশের নাগরিক, সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেন, যথারীতি পাস করার পরে তাকে ডিনাই করা হয়। ডিনাই করার রিজন হচ্ছে তার বিরুদ্ধে কেস হচ্ছে আপনার ওকলাহোমাতে, ওকলাহোমা স্টেটে। সো ও নেভার বিন ইন দ্যাট স্টেট, কিন্তু তার বিরুদ্ধে অ্যারেস্ট করেন এবং হি ওয়াজ অ্যারেস্টেড। এরকম উদ্ভট একটা ক্লারিক্যাল এরর দিয়ে তাকে ডিনাই করা হয়। তো এটা আগে ঠিক করা যেত, নন অ্যাটর্নি দিয়ে অ্যাপ্লিকেশন করা হয় এবং আনসারও দেওয়া হয়। তো লাস্ট পর্যায়ে আমাদের কাছে যখন 2 দিন কা 3 দিন সময় ছিল আপিল করার, তখন আমরা বের করলাম আসলে হি ওয়াজ নেভার অ্যারেস্টেড, নেভার বিন ইন ওকলাহোমা, কখনো ওই দেশে ওখানে ওই স্টেটে যায়ই নাই, কিন্তু ইউএস এর ভুলের কারণে তার সিটিজেনশিপটা ডিনাই হতো। আমরা শেষ পর্যন্ত আপিল করে এটা সেভ করলাম। তবে এই জন্য আপনার দর্শকদের জানার জন্য অবশ্যই আমি মনে করি অ্যাপ্লিকেশন করার আগে তারা যদি এরকম কোনো সমস্যায় পড়ে, অবশ্যই আপনারা আইন সে করছে কি নিউ ইয়র্ক স্টেট পুলিশ ডিপার্টমেন্ট একটা রেকর্ড নিয়ে ওখানে তো আসবে না, এফবিআই থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট করতে পারেন, এবং যেই স্টেটে ওকে অ্যারেস্ট দেখাচ্ছে ওই স্টেটে যোগাযোগ করে একটা রেকর্ড আনা যায়। এটা করলে আপনার ইউ ক্যান বি ক্লিয়ার যে তার সিটিজেনশিপ হয়ে যায়। তো এইভাবে আমরা করে তার কেসটা আমরা তাকে সিটিজেনশিপ দিয়ে দিয়েছি। এটা ভেরি ইম্পর্টেন্ট, অনেকের বুলেট ইউএসএস এর বুলেট কারণে এটা হয়েছে। তো সে হয়তো জানতো না, আপনার নন অ্যাটর্নিরা ওনাকে জানে না, তার অ্যাপ্লিকেশনটা করে দিল, তাকে হি ইজ আন্ডার দ্য ওয়ার্ডার, তাকে ছেড়ে দিল। তো এটাই সবার জানা দরকার। আপনারা যদি নন অ্যাটর্নি থেকে অ্যাপ্লিকেশন করেনও, মেক শিওর আপনাদের এই সেটগুলো কেয়ারফুলি দেখবেন। আমি এক্ষেত্রে একটু জানতে চাই যে সাধারণত কি কি কারণে ডিনাই হতে পারে? আপনি একটি উদাহরণ দিলেন খুব সুন্দর করে আপনার একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে। আর সাধারণত এই যে ভুল করতে পারে কিংবা সাধারণত একদম মোটা দাগের কারণগুলো কি কি? কারণ হচ্ছে এটা আইডেন্টিটি ম্যাচ হয়ে যায়। আমাদের দেশে সবার একই নাম, একই জন্ম তারিখ। তো এই নামে কোথাও যদি কেউ অ্যারেস্ট হয়ে যায়, তো আইডেন্টিটি যদি ম্যাচ হয় তখন ওর রিপোর্টারে শো করে
ইউএসএস এর ক্লারিক্যাল এররের কারণে। এখন যে পুয়ার গাই, ও তো জানে না, সে কখনো ওই স্টেটে যায়নি, সেইটা তাকে যখন বললো, ওরা তো বিশ্বাস করবে না, তোমার আইডেন্টি যখন ম্যাচ করে, সো দ্যাটস বার্ডেন অন ইউ। আপনাকে, আমাকেই, আমার পিটিশনারকে প্রুভ করতে হবে না আমি কখনো অ্যারেস্ট হই নাই। বাট এরা অনেকে যারা নন অ্যাটর্নি, তারা তো এটা বুঝে না কেমনে করতে হবে। তো আমরা অ্যাডভাইস করি, এরকম যদি, এটা গুড মরাল ক্যারেক্টার, আপনি যদি অ্যারেস্ট হন, নো প্রবলেম, আপনাকে সব ডকুমেন্ট সাবমিট করতে হবে, ওয়াই ইউ অ্যারেস্টেড, ওয়েদার ইউ কনভিক্টেড অর নট। সো এটা গুড মরাল ক্যারেক্টারের কারণে কেসে ডিনাই হলো। ডিনাই হওয়ার পরে আমাদের কাছে যখন আসলো, we said it in his citizenship. It is part of good moral character. আমি এক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাই। আপনি খুব সুন্দর একটি প্রসঙ্গ তুলেছেন যে একই রকম নাম আমাদের দেশের, এটি কালচার আর নাম একই রকম হয়ে যায় এবং এয়ারপোর্ট গুলো তো অনেক সময় বিড়ম্বনার শিকার হয়। আপনি জানেন যে একই নাম থাকাকালীন বারবার জবাবদিহিতার কবলে পড়ে। তো এক্ষেত্রে এই যে যাদের একই নাম, সাধারণত একটু কমন নামগুলো, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? আগে থেকে প্রস্তুতি কিংবা অ্যাটর্নিদের সাথে পরামর্শ, কি ধরনের প্রস্তুতি দিবেন? আসলে এরকম কোন পরিস্থিতি শিকার আমাদের কোনো কিছু করার নাই। যদি একটা কাজ করা যেতে পারে, এফবিআই থেকে সেলফ একটা ফিঙ্গারপ্রিন্ট করা যেতে পারে। এনিবডি, লেটস সে আমি আমার নামে আজকে থেকে লাস্ট 2009 পর্যন্ত আমাদের রেকর্ডে আছে, আমি একটা সেলফ ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমার কাছে রাখতে পারি টু মাই সেলফ সেফটি। এখন আমার কাছে যদি থাকে, আই ক্যান প্রডিউস ইট, দেখো দিস ইজ ইয়োর এরর, নট মি। আমার নামে কোনো কোথাও অ্যারেস্ট রেকর্ড নাই, দিস ইজ দ্য রিপোর্ট। তো এইভাবে আমরা অ্যাডভাইস করতে পারি। এটা একটা, আর এর বাইরে আর কোনো অপশন আপনাদের নেই, আসলে আপনাদের কারো অপশন নেই। যদি ম্যাচ হয়ে থাকে, ইটস বার্ডেন অন মি। সেলফ ফিঙ্গারপ্রিন্টেড করা যায় আরবিআই থেকে। তার মানে নিজেকে একটু বাঁচিয়ে রাখা। যারা এরকম শিকার হয়েছেন এয়ারপোর্টে, অনেকে প্রশ্ন করে হাফ এন আওয়ার রাখার পর দেখে যে না, হি ইজ নট অ্যাকচুয়াল ভিকটিম, আসলে ভিকটিম, তখন এরা যদি হয়, তাহলে আপনারা অ্যাডভান্স ইজি প্রসেস এর সাথে কমিউনিকেট করে বা আমাদের সাথে যোগাযোগ করলে, আমি সেদিন করলাম একটু, এটা $18, $18 প্লাস $50 এরকম করে আপনি খুব সুন্দর একটি প্রসঙ্গ নিয়ে আপনি আলোচনা করলেন, যেটি আপনার একদম বাস্তব অভিজ্ঞতার আলোকে। এছাড়া আর কোন কেসটি নিয়ে আলোচনা করতে চান, যেখানে মনে হয় যে দর্শকদের একটু তথ্য জানানো প্রয়োজন? অবশ্যই জানানো, যেমন রিসেন্ট 3টা কেস পিটিশন করা হয় বা ব্রাদার সিস্টার ক্যাটাগরিতে, তো সেম ওয়েতে ডিনাই হয় এই কারণে, ওই অ্যাড্রেস চেঞ্জ করে কখনো তারা ইউএসএস কে ইনফর্ম করে না, যার কারণে চিঠি এসে রিকোয়েস্ট ফর এভিডেন্স, ইউএসএস ইমিগ্রেশন কিছু ডকুমেন্ট চেয়েছে, ওরা রেসপন্স করে নাই, যেহেতু চিঠি রিটার্ন গেল, তো এই কেসে ডিনাই হওয়ার পরে আমাদের কাছে আসার পরে অক্টোবর 2021 এর কেস 22 তে, তো আমরা এটা আপিল করলাম। আপিল করে এক গত সপ্তাহে অ্যাপ্রুভাল আসলো 3টা কেস, হুইচ ইজ আনইউজুয়াল, এই সাধারণ থেকে হয় নাই। কারণ ওরা ইউএসএস বললো তুমি চিঠি রেসপন্স করে নাই, দ্যাট ইজ অ্যাবান্ডন, দ্যাট মিনস তোমার কোনো, আমরা যেহেতু রেসপন্স পাইনি, আমরা ধরে নিব তুমি এই কেসগুলো অ্যাবান্ডন করেছো। তো অ্যাবান্ডন করার কেস আবার রিভাইভ করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো আমার 3টা কেসেস আমি মনে করবো ইজ ভেরি, আই এম হ্যাপি ফর দেম, ফর দ্য ফ্যামিলি। সো এই ধরনের যদি কারো থাকে, অবশ্যই আপনার চেষ্টা করবেন। সাপোর্টিং প্রচুর ডকুমেন্টেশন প্রডিউস করতে হয়, আমি অ্যাবান্ডন করি না, তাইলে আপনারা হয়তো এটা রিভাইভ করতে পারেন, নাইলে ইউ হ্যাভ টু ওয়েট অ্যানাদার 10-15 ইয়ার্স, আবার ব্রাদার সিস্টারের ক্যাটাগরিতে ওয়েট করতে হবে। সো আই এম রিয়েলি হ্যাপি ফর দ্য ফ্যামিলি। এবং আপনার কেস স্টাডিজ এর আলোকে আমরা বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করলাম। আমাদের নির্ধারিত বেশ কটি বিষয় আছে, বিশেষ করে যারা দীর্ঘদিন আমেরিকায় আছেন কোনো স্ট্যাটাস ছাড়া, হয়তো এসেছেন যে কোনো ভাবে, কিন্তু এরপরে আর কোনো ধরনের স্ট্যাটাস তাদের নেই, তারাই এই মুহূর্তে কি করবেন? কারণ এই মুহূর্তে অনেকেই ভয় পাচ্ছেন, যেহেতু সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে তিনি অনেক অনেক ডিপোর্ট করবেন।
তো সেই প্রেক্ষাপটে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। অ্যাটর্নি খায়রুল বাশার এই বিষয়টি নিয়ে আমি আপনার কাছে একটু জানতে চাই যে দীর্ঘদিন ধরে আমেরিকায় আছেন কিন্তু কোনো স্ট্যাটাস নেই। তারা এখন এই মুহূর্তে কি করবেন? তাদের জন্য কোন কোন পথ খোলা আছে? ধন্যবাদ। আমরা ডেইলি অনেক 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 কল পাই। অনেকে আমাদের কাছে আসেন এই সেম সিচুয়েশন। অনেকে 10 বছর আগে আসছে, কিছুই করে নাই। 20 বছর আগে আসলো, B1 ভিজিটর ভিসায় এসে তারাও কোনো ইমিগ্রেশন কোনো বেনিফিট নেয় নাই। তো তাদের আমরা আনডকুমেন্টেডই বলি। অ্যাকর্ডিং টু আমেরিকান হিস্ট্রিতে যে 13 মিলিয়ন এখন আনডকুমেন্টেড আছে, তাদের মধ্যে ওরা একজন। তো এই ধরনের যারা আছেন, নাম্বার 1 হচ্ছে যারা 10 বছর আগে আসছে, যদি কোনো সময় কোনো এনটিএ বা কোনো ইমিগ্রেশনের ইয়েতে আসে নাই, ওরা এখতিয়ারে আসে নাই, যদি এর মধ্যে যদি আইস ওদের পিক করে আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে যদি আইস যদি ওদের অ্যারেস্ট করে, তাইলে প্রথম যখন 10 বছর পরে যদি ওদের চার্জশিট বা এনটিএ পায়, তাদের একটা অপশন আছে, এটাকে বলে ক্যান্সেলেশন অফ রিমুভাল। এটা আমরা বলি 42B, ক্যান্সেলেশন অফ রিমুভাল। তাহলে আপনাকে এটা বোঝাতে হবে 10 বছর মধ্যে, আমি আসছি 10 বছর আগে, আমি আজকে ধরা পড়লাম 10 বছর একদিন পরে, আইস আমাকে অ্যারেস্ট করলো, এনটিএ ইস্যু করলো, তখন আমি এই বেনিফিটটা পাবো, 42B, ক্যান্সেলেশন অফ রিমুভাল। আমি তখন কোর্টে গিয়ে এটা প্রেয়ার করতে পারবো। এটা একটা অপশন। আর ধরেন এর মধ্যে অনেকের কেস ডিনাই হয়ে গেছে, তারপরে ওনারা যান নাই, তাহলে ইজ বিন রিমুভড হবে, রিমুভাল অর্ডার হয়ে গেছে, বা ইমিগ্রেশন কোনো হিস্ট্রি আছে ওদের সাথে, তাদের এই 42B ক্যান্সেলেশন রিমুভ তাদের জন্য প্রযোজ্য না। তাদের এনি টাইম যদি আইস যদি ওদের অ্যারেস্ট করে, হয়তো আমাদের নট বেলেবল, বন্ড দেবে না, ওরা ডিপোর্টেশন প্রসিডিং করে দেশে পাঠিয়ে দেবে। আরেকটা থার্ড অপশন হচ্ছে, যদি সেভ করার জন্য অনেকে অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম করতে পারেন, যারা অনেকে আসছেন কোনো কিছুই করেন নাই। অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম করার জন্য নিয়ম হচ্ছে আপনাকে অ্যাসাইলাম 1 বছরের মধ্যে করতে হয়, 1 ইয়ার ডেডলাইন। এখানে 1 বছর পরের 1 বছরের মধ্যে যদি আমি কেউ না করে, তখন 1 বছর ক্রস করলে এটাকে বলে আমরা বলি উইথহোল্ডিং, একটা অপশন। সেকেন্ড হচ্ছে টর্চার কনভেনশন, আন্ডার টর্চার কনভেনশন, টর্চার, ইয়েস, ক্যাট বলি আমরা সংক্ষেপে। এই দুইটা অপশন তাদের জন্য থাকে। তো এটার জন্য আপনাকে অ্যাপ্লিক্যান্ট যে অ্যাপ্লাই করবে, তার পারসিকিউশন প্রুভ করার রেশিও একটু হাই। যেমন আপনার উইথহোল্ডিং এর রিমুভালের রেশিও হচ্ছে, আপনাকে প্রুভ করতে হবে ইউ আর মোর দ্যান 50% আর লাইকলি আই উইল বি টর্চার্ড ইন মাই কান্ট্রি, আমি যদি ব্যাক করি। আর ক্যাটে হবে আপনার 70%। এইরকম একটা আপনি যদি স্টেটমেন্ট দাঁড় করাতে পারেন, এবং কেন আপনি এতদিন করেন নাই, এটা যদি একটা পসিবল এক্সপ্লেনেশন দিতে পারেন, তাহলে ইউ ক্যান অ্যাপ্লাই। তো আমরা বলি যারা এরকম করেন নাই, তারা হয়তো বা আপনারা অ্যাফার্মেটিভ অ্যাসাইনমেন্ট করতে পারেন বেসড অন দিস সিনারিও, যে আমি আসছি অনেকদিন আগে, সাম রিজন 1 2 3 এইসব কারণে আমি করতে পারি নাই, এখন আমি অ্যাফার্মেটিভ অ্যাসাইনমেন্ট, উইথহোল্ডিং অফ রিমুভাল এন্ড তিনটাই আপনি অপশন করতে পারেন। তাইলে করলে হবে কি, আপনার ইউএসসিআইএস যখন ইন্টারভিউ হবে, ওদের যদি 1 ইয়ার এক্সেপশনটা যদি অ্যাকসেপ্ট করে, তাহলে ওরা আপনার ইন্টারভিউ নেবে, অ্যাপ্লিকেন্টের ইন্টারভিউ নেবে ইউএসসিআইএস। যদি না হয়, তাহলে সরাসরি ওরা কেসে রেফার করবে ইউএ জাস্টিস সিস্টেম, কোর্ট সিস্টেম, ইমিগ্রেশন কোর্টে। কোর্টে গেলে you can fight with the court. That means you have something in your hand, you are not undocumented, so deport আপনাকে করতে পারবে না। এটা যদি হয়, you will be safe for the time being, not unlimited time, but you have time, আপনারা ফাইট করতে পারবেন ইউএস জাস্টিস সিস্টেম। এটাই আমি সবার জন্য বলতে পারি। আমি আরেকটু সুস্পষ্টভাবে আরেকটি জিনিসের ব্যাখ্যাটি একটু চাই, এবং তারপর অনেকেই প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর দিব। সেটি হচ্ছে দুই ধরনের সিনারিও, কারো হয়তো ডিপোর্টেশন অর্ডার আছে, কারো হয়তো নেই। কেউ হয়তো এসে তার নরমালি কেসটি হয়তো ডিনাই হয়েছে, কিংবা তিনি কখনো আবেদনই করেননি, কিন্তু কারো হয়তো ডিপোর্টেশন অর্ডারই আছে। তো সেক্ষেত্রে পার্থক্যটি কোথায় হবে এই দুই ধরনের সিনারিওর ক্ষেত্রে? ধন্যবাদ। আমি চেষ্টা করবো ক্লারিফাই করার জন্য।
যারা কখনো কোনো কিছু অ্যাপ্লাই করে নাই তারা আনডিটেক্টেড ইমিগ্রেশন সিস্টেমের সাথে বা ইউএই সিস্টেমের সাথে আনডিটেক্টেড এবং আনডকুমেন্টেড, তারা অ্যাফার্মেটিভ অ্যাপ্লিকেশন অ্যাসাইলাম ফাইল করতে পারেন বেসড অন explanation. আমি explain করলাম, ওকে our sick, family reason, whatever, আমি law জানতাম না, সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশনও দিতে পারেন আপনারা একসাথে, এগুলো নিয়ে জমা করলে আপনারা অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম করলে এটা একটা অপশন গেল। করার পরে যদি ওরা এগ্রি করলো করলো, নাহলে আপনাকে রিমুভাল প্রসিডিং এ দিল, বাট ইউ হ্যাভ সামথিং উইথ দ্য কোর্ট, মানে আপনাকে রিপোর্ট করতে পারবেন না এটা যদি নেন। আর সেকেন্ডলি যাদের আগে করা ছিল এবং ডিপুটেশন অর্ডার আছে, তাদের সেভ করা ইজ ভেরি ডিফিকাল্ট। কিন্তু ডিফিকাল্ট মানে এই জন্য বলবো, তাদের তো অলরেডি ডিপুটেশন অর্ডার আছে, তো এখন এনি টাইম ওদের যদি আই স্পিক করে ফ্রম এনিওয়্যার, তাদের সরাসরি ডিপোর্ট করে দেবে বাংলাদেশে বা যে দেশেরই হোক। আর আরেকটা অপশন আছে যেটা আমি অনেক আগেও বলেছি, অনেকে যদি সিঙ্গেল থাকে, সিঙ্গেল থাকলে they real fall in love with someone, they can get married, ওইটা একটা অপশন আছে, সাথে সাথে I-30 ফাইল করে দিল। I-30 আই পিটিশন ফাইল করলে যদি রিসিপ্ট যদি আসে, স্যার ইউ হ্যাভ সামথিং ইন ইউর হ্যান্ড অ্যাট লিস্ট টু সেভ সাম টাইম, টু বাই সাম টাইম, এটা একটা করা যেতে পারে। তো লাস্টলি হচ্ছে, লাস্টলি যেটা হবে, আনডকুমেন্টেড থাকতে হবে, বাট বি কেয়ারফুল, অ্যাড্রেস মাস্ট নট বি শেয়ার উইথ দ্য গভর্নমেন্ট। অনেকেই আছে 13 মিলিয়নের মধ্যে মেবি বাংলাদেশি কত হবে, couple of thousand, maybe couple of